আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এই ভিডিওতে আমি বাংলাদেশের সেরা 3টি ব্যবসার লসের কারণ নিয়ে আলোচনা করব। আপনি যদি এই 3টি ব্যবসা থেকে যে কোনো একটি ব্যবসা অলরেডি শুরু করে থাকেন অথবা আপনি এই 3টি ব্যবসা থেকে যে কোনো একটি ব্যবসা ভাবতেছেন শুরু করবেন, তাহলে এই ভিডিওটি আপনার উপকারে আসবে। কারণ আপনি এই 3টি ব্যবসার লসের কারণগুলি জেনেই আপনি এই 3টি ব্যবসা থেকে যে কোনো একটি ব্যবসা শুরু করতে পারবেন সতর্ক হয়ে। তো আমি ফার্স্ট অফ অল যে বিজনেসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মুদি ব্যবসা। দেখুন, এই মুদি ব্যবসাটি হচ্ছে আমাদের দেশের একটি জাতীয় ব্যবসা। যেমন আপনার অন্যান্য ব্যবসাগুলি যখন একজন নতুন উদ্যোক্তা শুরু করে তখন সেই ব্যবসা সম্পর্কে কিছু না কিছু অবগত হয়ে ব্যবসাটা শুরু করে। যেমন এই ব্যবসার মধ্যে প্রফিট কেমন, এই ব্যবসার লস কেমন, এই ব্যবসার লাভ কেমন, ইত্যাদি ইত্যাদি, চলবে কিনা, নানান ধরনের কলাকৌশল বা বিষয়বস্তু ইনফরমেশন জানার পরেই আপনার সেই ব্যবসাটা শুরু করে। কিন্তু এই যে একটি জাতীয় ব্যবসা অর্থাৎ এই যে মুদি ব্যবসা, এই ব্যবসাটি আপনার কোনো প্রকার না জেনে কোনো প্রকার ইনফরমেশন না নিয়ে ডিরেক্টলি শুরু করে দেয়। অন্যান্য ব্যবসা করার জন্য যেমন যদি আপনার লেখাপড়ার প্রয়োজন পড়ে অথবা জ্ঞানের প্রয়োজন পড়ে অথবা অভিজ্ঞতার প্রয়োজন পড়ে ইত্যাদি ইত্যাদি, কিন্তু এই ব্যবসাটির বেলায় আপনার কোনো কিছুর প্রয়োজন পড়ে না। এই ব্যবসাটি ডিরেক্টলি আপনার পুঁজি রয়েছে, শুরু করে দিছে। আর এখানেই দেখা গেল যে যেমন আপনার ডিরেক্টলি শুরু করে দেয়, আবার এই ব্যবসাটাই অর্থাৎ এই যে জাতীয় মুদি ব্যবসা, এটাই আবার সমস্ত ব্যবসার চাইতে এই ব্যবসা থেকে দ্রুততার সাথে উঠে পড়ে, চলে আসে, রিটার্ন চলে আসে। তো আমি এই মুদি ব্যবসার প্রথম লসের কারণটা আপনাদের সাথে শেয়ার করি। তো প্রথম কারণটা হচ্ছে যে দেখুন, অনেকেই যখন আপনার এই মুদি ব্যবসাটা শুরু করে তখন আপনার প্রথম অবস্থায় একদম স্টার্টিং অবস্থায় সে যখন তার মুদি দোকানে মানে মাল উঠায়, সেটা বড় মুদি দোকান হতে পারে, ছোট মুদি দোকান হতে পারে, মহল্লার মধ্যে হতে পারে, বড় মার্কেটের মধ্যে হতে পারে, যে কোনো মুদি দোকান হতে পারে। যখন সে মাল উঠালো তখন সে ঢালাওভাবে প্রথম ভুলটা করা হচ্ছে সে বাকি বিক্রি করে, ঢালাওভাবে বাকি বিক্রি করে। আপনি একটু বাস্তবতার সাথে এটা একটু মিলিয়ে দেখবেন, হ্যাঁ, যে সে মনে করে যে আমি যেহেতু মুদি ব্যবসা শুরু করেছি, আমার কাছে ইত্যাদি ইত্যাদি হরেক রকমের মাল রয়েছে, আমাকে এই মালগুলি বিক্রি করে শেষ করতে হবে। আর সেই চিন্তাধারা থেকেই সে ডিরেক্টলি বাকি বিক্রি করা শুরু করে দেয়। এবং আরেকটি চিন্তাধারা তার মধ্যে কাজ করে, সেটি হচ্ছে যে তার সেল বাড়াতে হবে। এবং আরেকটি কারণ রয়েছে বা আরেকটি চিন্তা ভাবনা রয়েছে, সেটি হচ্ছে যে অনেকেই তার কাছে এসে বলে যে ভাই আমাকে 1 কেজি চাউল দাও অথবা 5 কেজি তেল দাও অথবা আমাকে 2000 টাকার বাজার দাও অথবা 1 প্যাকেট এটা দাও সেটা দাও ইত্যাদি ইত্যাদি। তো চোখের লজ্জার কারণে বা পারিবারিক হোক বা সামাজিক হোক বা এলাকার হোক, যে কোনো সম্পর্কর কারণে হোক, সে না করতে পারে না। তো এই সমস্ত কারণগুলিতে দেখা গেল যে সে ঢালাওভাবে বাকি বিক্রি করতে থাকে। এইখানে দেখা গেল যে যখন সে বাকি বিক্রি করে তখন ওই যে সর্বপ্রথম সে 3 লাখ টাকার অথবা 4 লাখ টাকার অথবা 5 লাখ টাকার যে মাল উঠিয়েছিল তার মুদিখানা দোকানের মধ্যে, সেই টাকাটা দ্রুততার সাথে অর্থাৎ 6 মাসের মধ্যে মানুষের হাতে চলে যায়। একদম সম্পূর্ণ টাকাটা, ওই শেষমেশ কিছু মাল থাকে আর কি দোকানের মধ্যে, এবং সম্পূর্ণ টাকাটা মানুষের হাতে চলে যায়। এখন দেখা গেল যে সে 5 লক্ষ টাকার মাল থেকে অর্থাৎ সর্বপ্রথম 5 লক্ষ টাকার মাল উঠিয়েছিল, সেখান থেকে তার দোকানের মধ্যে অবশিষ্ট যে মালগুলি আপনার একদম অরানিং মাল, সেই মালগুলি আপনার লাখখানিক টাকা রয়ে গেছে, যেগুলি প্রতিদিন সেল হয় না, প্রতিদিন বিক্রি হয় না। আপনারা হয়তো অবগত থাকতে পারেন যে মুদি দোকানে এমন এমন মাল রয়েছে যেগুলি আপনার প্রতিদিন সেল হয় না, ঠিক আছে, মাসে একবার, 6 মাসে একবার, বছরে একবার। তো এই ধরনের অরানিং মাল 1 লক্ষ টাকার পরে রয়েছে এবং দেখা গেল যে সে 4 লক্ষ টাকায় বাকি দিয়ে ফেলছে। এখন এই 4 লক্ষ টাকা থেকে তার হয়তো বা টেনে টুনে কথা বলে টোলে ঝগড়াঝাটি করে দেখা গেলো যে 1.5 লক্ষ টাকা উঠেছে, আর বাকি 2.5 লক্ষ টাকায় মানুষের কাছে পড়ে রয়েছে, বা 1 লক্ষ টাকা উঠেছে আর বাকি 3 লক্ষ টাকায় তার কাছে পড়ে রয়েছে। তো এই যে 1 লক্ষ টাকা উঠলো, এই 1 লক্ষ টাকা দিয়ে 5 লক্ষ টাকার একটি বিজনেস কখনোই চালানো সম্ভব নয়, কারণ আপনার কিন্তু ওদিকে 1 লক্ষ টাকার অরানিং মাল কিন্তু পড়ে রয়েছে। ওটা আপনাকে বাদ দিয়েই তারপরে রানিং মালের পুঁজিটা হিসাব করতে হবে। তাহলে 1 লক্ষ টাকা দিয়ে যদি সে ব্যবসা না করতে পারে, ওদিকে তো ওই টাকাটা পুরাটাই লস হয়ে গেল, অন্যদিকে আবার ব্যবসাও চালাতে পারতেছে না। তাহলে এখন তার এই ব্যবসা রেখে উঠে চলে আসতে হবে, অন্যথায় যেই 3 লক্ষ টাকা মানুষের কাছে পড়ে রয়েছে, যেটা লস, যেটা সে উঠাতে পারলো না, এই 3 লক্ষ টাকা নতুন করে আবার চালান নিতে হবে। তো অনেকেই দেখা গেলো যে নতুন করে চালান নিতে পারে না,
যার ফলে সে ওই যে 1 লক্ষ টাকা টেনে টুনে উঠালো এবং ওই যে দোকানের মধ্যে অবশিষ্ট যে 1 লক্ষ টাকার মাল রয়ে গেল ওটা টেনে টুনে 50,000 টাকা বা 60,000 টাকা সেল করে সে উঠে চলে আসে। তাহলে 5 লক্ষ টাকা থেকে সে যখন উঠে চলে আসে তখন 1,50,000 টাকা সে অবশিষ্ট পায়, আর বাকি 3.5 লক্ষ টাকায় তার সম্পূর্ণটা লস হয়ে যায়। 2 নম্বরে যে লসের কারণটা সেটা হচ্ছে যে অনেকেই আপনার এই যে মুদি ব্যবসাটা যখন শুরু করে তখন পুঁজি আছে, ডিরেক্টলি দোকান দিয়ে বসে থাকে। সেই দোকান ঘরের পিছনে নাকি ঘরের সামনে, হ্যাঁ, এটা চিন্তা ভাবনা করার টাইম নেই। দোকান হলো তো ব্যবসা শুরু করে দিলাম, এটা করা যাবে না। আপনাকে সর্বপ্রথম পজিশন খুঁজতে হবে, আপনার যেই পজিশনে এই মুদি দোকানটা মানানসই, যেখানে আপনার দিলে আপনার মুদি দোকানটা চলবে। আপনি যদি পজিশন ঠিকঠাক মতন চুজ করতে না পারেন তাহলে আপনার মুদি ব্যবসা ওখানে কিন্তু চলবে না। তাহলে যখন আপনার চলবে না, আপনি যখন পজিশনটা মিস্টেক করে দিলেন, যখন আপনি লাখ লাখ টাকার মুদি মাল উঠিয়ে ফেললেন কিন্তু আপনার পজিশন মিস্টেক, কাস্টমার আপনি পাচ্ছেন না, তখন আপনার এই দোকান বা আপনার এই মুদি দোকানটা চলবে না। ধীরে ধীরে আপনার মালগুলি নষ্ট হবে, ডেট ওভার হবে, ইত্যাদি ইত্যাদি নানান সমস্যা। তাহলে আপনাকে সর্বপ্রথম পজিশনটা ঠিকঠাক করে চুজ করেই তারপরে আপনাকে মুদি ব্যবসা শুরু করতে হবে। 3 নম্বর যে লসের কারণটি সেটি হচ্ছে আপনার অতিরিক্ত মাল উঠানো, অর্থাৎ চাহিদার চাইতে অতিরিক্ত মাল উঠানো। আপনারা একটু রিয়েল লাইফে অর্থাৎ বাস্তবে, আমিও দেখি, বাট আপনারা দেখেন কিনা আমি জানি না, আমি অবশ্যই মনে করি যে আপনারা এই বিষয়টা হয়তো বা অবগত বা খেয়াল করেন, নিজে চোখে দেখেন। তো দেখুন, অনেকেই আপনার এই মুদি দোকানটা যখন শুরু করে বা বিজনেসটা শুরু করে তখন দেখবেন যে টাকা রয়েছে বা পুঁজি রয়েছে, ঢালাওভাবে মনে করেন যে মাল উঠিয়ে ফেলে। যেখানে আপনার সাবানের প্রয়োজন ধরেন নতুন অবস্থায় 3 থেকে 4 ডজন, এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছে, অথবা 1 কার্টন, সেখানে 10 কার্টন সাবান উঠিয়ে বসে থাকে। কেন? কারণ পুঁজি রয়েছে। আমার পুঁজির অভাব নেই, আমি মাল উড়াধুরা উঠাবো, তাই না? তো এই যে পুঁজি রয়েছে, এর জন্য আপনি যে উড়াধুরা মালটা উঠালেন, আপনাকে তো আগে বুঝতে হবে যে আমার এখানে চাহিদা কেমন, আপনাকে তো বুঝতে হবে যে আমার এই দোকানটা রানিং করতে হবে, আপনাকে তো বুঝতে হবে যে আমার এই দোকানটা পরিচিত করতে হবে। এখন পরিচিত না করে, রানিং না করে, না বুঝে, কোনো কিছুই আপনি তোয়াক্কা না করে শুধুমাত্র পুঁজির গরমে আপনি 10 কার্টন সাবান, 10 কার্টন এইটা, 10 কার্টন সেইটা, ইত্যাদি ইত্যাদি একদম গিজিয়ে আপনি মাল উঠিয়ে বসলেন, কিন্তু অবশিষ্ট গিয়ে আপনি দেখেন যে আপনার এখানে সেল হচ্ছে না। তাহলে ওই অতিরিক্ত মাল আপনার ডেট ওভার হতে থাকবে, নষ্ট হতে থাকবে, এবং আপনার মূল পুঁজি থেকে এমনও হতে পারে যে 75%, 30%, অথবা আপনার 25%, 30%, 40%, 50% লস হয়ে যাবে, মানে নষ্ট হয়ে যাবে, মাল নষ্ট হয়ে যাবে এই অতিরিক্ত উঠানোর জন্য। এখন আমরা যদি 2 নাম্বার বিজনেসের মধ্যে আসি বা 2 নাম্বার ব্যবসার লসের কারণে আসি, সেটি হচ্ছে যে আপনার কাঁচামালের বিজনেস। দেখুন, অনেকেই আপনার এই কাঁচামালের ব্যবসা বিভিন্ন রকমভাবে করে। কেউ আপনার একটি বাজারের মধ্যে, গ্রামের বাজারের মধ্যে বা শহরের বাজারের মধ্যে একটি ভিট নিয়ে ভিটের মধ্যে করে। আবার অনেকেই দেখা গেলো যে আপনার লাখ লাখ টাকা অ্যাডভান্স দিয়ে, সিকিউরিটি দিয়ে সেখানে কাঁচা তরকারি বিক্রি করে। আবার অনেকেই দেখা গেলো যে আপনার শুধুমাত্র একটি ভ্যানের মধ্যে কাঁচা তরকারি বিক্রি করে। আবার অনেকেই দেখা গেলো যে স্পেসিফিক একটি ফুটপাতের মধ্যে বসে বসে কাঁচামাল বা সবজি বিক্রি করে। তাহলে এই যে 3-4টা স্টেপেই কিন্তু অনেকেই কাঁচামালের ব্যবসা করে থাকে। কিন্তু এই যে আপনি কাঁচামালের ব্যবসাটা শুরু করতেছেন, এখানেও আপনার বাকি 2টা বিজনেসের মতন পজিশনটা ঠিক রাখতে হবে। পজিশন যদি মিস্টেক করেন তাহলে আপনার এখানে লস হবে, ঠিক আছে? এবং দ্বিতীয় যে লসের কারণটি এই সবজি বা কাঁচামালের ব্যবসার মধ্যে, সেটি হচ্ছে যে আপনি যখন নতুন অবস্থায় ব্যবসাটা শুরু করতেছেন তখন দেখা গেল যে আপনি হুট করেই অতিরিক্ত মাল আনা শুরু করলেন, যে আমি বিক্রি করে শেষ করব, আমি বিক্রি করে ফেলবো, অথবা এত কেজি মাল বিক্রি করলে আমার এত টাকা বেলা শেষে লাভ হবে। একটি লোভ জন্ম হলো প্রথম অবস্থায়। আর যখনই আপনার লোভ জন্ম হলো তখনই আপনি বেলা শেষে লসের সম্মুখীন হবেন। কারণ আপনি যে লোভ করে সকালে গিয়ে যেখানে 500 টাকার কাঁচা তরকারি নিয়ে আসার কথা ছিল, সেখানে আপনি 1000 টাকার কাঁচা তরকারি প্রথম অবস্থায় নিয়ে এসে চলে আসছেন। কেন? 1000 টাকার কাঁচা তরকারি বিক্রি করলে 5 টাকা লাভ হবে। 500 টাকা নিয়ে আসলে তো আর 5 টাকা হবে না। 5 টাকা নিয়ে আসলে দেখা হলো যে 500 টাকা নিয়ে আসলে দেখা হলো যে আপনার 2 টাকা হবে। এই লোভেই তো আপনি নিয়ে আসলেন, কিন্তু বেলা শেষে আপনার সেই সম্পূর্ণ 1000 টাকার কাঁচা তরকারি থেকে আপনি 500 টাকার বিক্রি করছেন, অথবা 600 টাকার বিক্রি করছেন। তখন বাকি 400 টাকাই আপনার, 400 টাকার মালই আপনার লস হয়ে গেল। তখন আপনি মনে মনে মানে ডিমোটিভেট হয়ে গেলেন, আরে আমি তো কাঁচামালের ব্যবসা হয়তো বা চলে না, অথবা এই ব্যবসা আমি করতে পারবো না, এই ব্যবসা আমার জন্য না, মাল তো বিক্রি হচ্ছে না। এই যে নিজের প্রতি নিজের একটি ভুল ধারণার জন্ম দিলেন, নিজের দোষেই আপনি কিন্তু ভুল ধারণার জন্মটা দিলেন। আপনাকে কেউ বলে নাই যে আপনি প্রথম অবস্থায় 1000 টাকার মাল নিয়ে আসেন, আপনি 500 টাকার মাল নিয়ে আসেন, সেটা বিক্রি করে
দ্রুত শেষ করেন, সেখান থেকে যদি 2 টাকা প্রফিট হয় 2 টাকা নিয়েই আপনি সন্তুষ্ট থাকেন। তারপরে আপনি ধীরে ধীরে আপনার কাস্টমারের পরিসংখ্যান বুঝে এবং যেখানে আপনি ব্যবসাটা করতেছেন সেইখানকার এই কাঁচা তরকারির বা সবজির চাহিদা বুঝে আপনি ধীরে ধীরে 1 কেজি 2 কেজি 3 কেজি 4 কেজি 5 কেজি 10 কেজি 20 কেজি এরকমভাবে আপনি বাড়াতে থাকেন, অভিজ্ঞতা অর্জন করেন, বাড়াতে থাকেন, চাহিদা বুঝেন, বাড়াতে থাকেন, এরকমভাবে। ঠিক আছে। আরেকটি যে লসের কারণ সেটি হচ্ছে যে অনেকেই আপনার কাঁচামাল সকালে নিয়ে আসে, একদম মানে ওই যে কি বলবো, যে একদম ওই যে কোয়েট করে, আমরা বলি না যে গ্রাম্য বা আঞ্চলিক ভাষায় বলি যে কোয়েট করে বসে থাকে কিন্তু দাম ছাড়ে না। এই কাজটা করা যাবে না। এটা করলে আপনি বেলা শেষে গিয়ে ধরা খেয়ে বসে থাকবেন। সেটা আপনি নগদ টাকায় সেল করেন, বাকি বিক্রি করেন, দোকানে বিক্রি করেন, ফুটপাতে করেন, ভ্যানে করেন, যেভাবেই করেন, কোয়েট করে বসে থাকা যাবে না দাম ধরে নিয়ে। আপনাকে কাস্টমার যেটা বলতেছে, মূল যে ব্যবসায়ী যে মূলত ব্যবসা বুঝে, ব্যবসার লাইন এবং লেন্থ বুঝে, সে কখনো দাম ধরে বসে থাকে না। সে সবসময় চেষ্টা করে, আমার এই কাস্টমার দাম বলেছে 5 টাকা লাভ হয়েছে, ছেড়ে দিব। এই কাস্টমার আমার 10 টাকা, মানে যে দামটা বলেছে সেখানে আমার 10 টাকা প্রফিট হয়ে গেছে, ছেড়ে দিব। এই কাস্টমার আমাকে যে দাম বলছে আমার 15 টাকা লাভ হয়েছে, ছেড়ে দিব। এখন কিছু কিছু মানুষ যারা আপনার মানে এই লাইন এবং লেন্থগুলি বুঝে না, তখন সে চিন্তা করে যারা আমি তো 15 টাকার নিচে এটা বিক্রি করবো না, তাহলে সে তো যে দামটা বলছে এখানে তো আমার 5 টাকা লাভ হচ্ছে, না আমি সেল করবো না, ওই যে মালটা ধরে রাখলো। কিন্তু সে বেলা শেষে ওই যে ধরে রাখলো না, বেলা শেষে হ্যাঁ সে ওই 15 টাকার লাভের কাস্টমার পেল কয়জন? 5 জন। আর বাকি 5টি কাস্টমার থেকে দেখা গেলো 3টি কাস্টমার 5 টাকা লাভের ছিল, বাকি 2টা কাস্টমার ছিল 10 টাকার। এখন 10 টাকারটাও পেলো সে, মনে করেন যে 15 টাকারটাও পেলো। হ্যাঁ, এই 7 জন কাস্টমার সে পেলো, 7 জন কাস্টমারের কাছে সে বিক্রি করে শেষ করলো। কিন্তু এই যে 5 টাকার যাকে সে অবহেলা করছিল, এই 5 টাকার কাস্টমারের 3টা কাস্টমারের মাল তার ওখানে বেলা শেষে রয়ে গেল। তাহলে 15 টাকা কি লাভ নেওয়া কি ভালো ছিল না? এখন তো 15 টাকা লাভও হলো না, এবং 3 জন কাস্টমার যে মালগুলি ক্রয় করতো সেটা কিন্তু সম্পূর্ণটা এখন ফেলে দিতে হচ্ছে, মানে লস হয়ে গেল। তার মানে ওই 5 টাকাকে অবহেলা করা যাবে না, 10 টাকাকে অবহেলা করা যাবে না, 15 টাকাকে অবহেলা করা যাবে না, এবং কোয়েট করে বসেও থাকা যাবে না। এখন যদি আমরা আসি 3 নাম্বার ব্যবসার লসের কারণে, তো 3 নাম্বার ব্যবসাটি হচ্ছে আপনার স্টক ব্যবসা। এটি যে কোনো স্পেসিফিক কোনো স্টক ব্যবসা নয়, এটি যে কোনো স্টক ব্যবসার কথা আমি বলতেছি। ঠিক আছে। তো দেখুন, আপনি যদি স্টক ব্যবসা করেন, আপনি ধরেন যে কোনো একটি প্রোডাক্ট নিয়ে স্টক ব্যবসা শুরু করবেন। হ্যাঁ, তো আপনি যেই প্রোডাক্টটি নিয়ে স্টক ব্যবসা করবেন, সেই প্রোডাক্টটি ক্রয় করার পূর্বে, অর্থাৎ আপনি যখন ক্রয় করে স্টক করবেন, সেই ক্রয় করার পূর্বে আপনাকে সেই প্রোডাক্টের চাহিদা সম্পর্কে অবগত হতে হবে, বাজারের চাহিদা সম্পর্কে অবগত হতে হবে। ঠিক আছে। আপনি যেই প্রোডাক্টটা স্টক করতেছেন সেই প্রোডাক্ট সম্পর্কে আপনি কিছুই জানেন না, আপনি শুধু মানুষের মুখে মুখে শুনছেন যে এটা ক্রয় করলে অনেক দাম বেড়ে যায় এবং এটা বিক্রি করে ধনী হয়ে যাওয়া যায় বা মোটা অঙ্কের একটি লাভ চলে আসে। না, এই মানুষের কথা কানে নিয়ে কখনোই চোখ বন্ধ করে সেই প্রোডাক্ট স্টক করা যাবে না। আপনি সেই প্রোডাক্ট সম্পর্কে আপনাকে আগে অবগত হতে হবে যে আমি যে প্রোডাক্টটা স্টক করতেছি এটা তো আমাকে আগে বিক্রি করতে হবে। এখন যেমন আমি ক্রয় করতেছি, এক সময় তো আমাকে বিক্রি করতে হবে। তো তখন গিয়ে যদি এই প্রোডাক্টের চাহিদা না থাকে, তখন আমি বিক্রি করবো মানে কাদের কাছে, তাই না? আবার দেখা গেলো যে এখন চাহিদা রয়েছে, ওটা কি 6 মাস পরে বা 1 বছর পরে গিয়ে চাহিদা থাকবে কিনা, বা 6 মাস পরে বা 1 বছর পরে বা 3 মাস পরে গিয়ে এই প্রোডাক্টটা আবার দেখা গেলো যে প্রচুর পরিমাণ আমদানি হবে কিনা বা প্রচুর পরিমাণ মার্কেটে চলে আসবে কিনা। হ্যাঁ, এই যে বাজার চাহিদা, এই জিনিসগুলি আপনাকে ফোকাসে রাখতে হবে। এখন আপনি যদি এই জিনিসগুলি যদি তদন্ত না করে শুধুমাত্র মন চাইলো একটি প্রোডাক্ট ক্রয় করে স্টক করে রেখে দিলেন, দাম বাড়বে, বেশি দামে সেল করব, আমি মুনাফা করব, দেখা গেল যে আপনার শুধুমাত্র এই ভুলের কারণে আপনি এই প্রোডাক্টটা যাচাই না করে ক্রয় করলেন, 3 মাস পর গিয়ে দেখেন যে এই প্রোডাক্টের কোনো চাহিদা নেই, বা এই প্রোডাক্টের দাম কমে গেছে, বা এই প্রোডাক্টের প্রচুর পরিমাণ আপনার এই প্রোডাক্টটা বাজারে চলে আসছে, মার্কেটে চলে আসছে, আর মার্কেটে আসার কারণে বাজারের চাহিদা কমে গেছে এবং মার্কেটে বা বাজারও দাম কমে গেছে। তাহলে আপনার সম্পূর্ণ এই প্রোডাক্টটা লস হয়ে যাবে। আপনি দেখালো যে 5 টাকা কেজি ক্রয় করেছিলেন, যেখানে আপনি প্রফিটের আশা করেছিলেন, উল্টো আপনার ওইখানে লস হয়ে গেল, মানে ওইটা এখন 3 টাকা কেজি হয়ে গেছে, মানে কেজিতে আরো 2 টাকা লস হয়ে গেল। দ্বিতীয় যে লসের কারণটি এই স্টক ব্যবসার, সেটি হচ্ছে যে অনেকেই আপনার এই যে কোনো একটি প্রোডাক্ট ধরেন স্টক করলো, এখন স্টক করে সে তো যে কোনো একটি জায়গায় গুদামজাত করেছে অথবা সংরক্ষণ করে রেখেছে, যেভাবে হোক তার সেই পণ্যটা সে কিন্তু রেখে দিয়েছে। এখন রাখার পরে সে তার সেই স্টক করা পণ্যটা হয়তোবা
আপনার খামখেয়ালিপনা করে রেখে দিয়েছে, অথবা সে ওখানে কোনো প্রকার তদন্ত করেনি, অথবা কোনো আপনার দেখা গেলো যে তদারকি করেনি যে তার সেই স্টক করা পণ্যটা সে যেভাবে রেখেছে সেভাবে ভালো রয়েছে কিনা। হ্যাঁ, যেটাকে বলে যে আপনার তদারকি করা বা তদন্ত নেওয়া, অথবা সুন্দরভাবে আপনার সংরক্ষণ করা বা সতর্ক হয়ে সংরক্ষণ করা, তার কোনোটাই সে করেনি। ওই যে আল্লাহর রাস্তায় সে যে মানে ফেলে রেখেছে, দাম বাড়লে বিক্রি করে দিব। এখন দাম ঠিকই বেড়েছে, বাট সে যখন বিক্রি করতে গেল তখন দেখে যে সে যে ভালো মালগুলি স্টক করে রেখে দিয়েছিল, এখন সেই মালগুলি আর ভালো নেই, সেটা আদামরা হয়ে গেছে, বা দেখা গেলো যে কিছুটা নষ্ট হয়ে গেছে। তো ওই কিছুটা নষ্ট হয়ে যাওয়ার কারণে তার ওই মাল এখন যতই দাম বাড়ুক মানে বেড়ে যাক, এখন তার অর্ধেক দামে ওই মালগুলি বিক্রি করতে হবে। অতএব এই ভুল কখনোই আপনার সেই স্টক করা পণ্যের সাথে করবেন না, ঠিক আছে? এটিও কিন্তু বড় ধরনের একটি লসের কারণ এই স্টক ব্যবসার জন্য। তো আজকের মতন বিদায়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।